কেউ যদি আইনের আশ্রয় নেয় তাহলে সেক্ষেত্রে সে আসলে একটা আশ্রয়ের মধ্যে, রাষ্ট্রীয় আশ্রয়ের মধ্যে প্রবেশ করে। এখন কেউ যদি আইনের আশ্রয় নেয়, তাকে যদি ক্রমাগত হুমকি ধামকি দেওয়া হয় আইনের আশ্রয় নেয়ার কারণে, তাহলে সেটা কি অপরাধ কিনা, সেটা অপরাধ হলে কেমন অপরাধ, সেটার শাস্তি কীরকম। আইনের আশ্রয় গ্রহণকারী যদি ক্রমাগত অসহায় বোধ করেন এবং হুমকি, চাপ এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দেখতে পান যেটা তার জীবনের জন্য ক্ষতিকর হতে পারে, সম্পদের জন্য ক্ষতিকর হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটা শুধু তার বিরুদ্ধে অপরাধ না, এটা রাষ্ট্রের বিরুদ্ধে আসলে চ্যালেঞ্জ করা। কারণ রাষ্ট্রের কাছে সে আশ্রয় চেয়েছে, রাষ্ট্র আইন দিয়ে সে তাকে রক্ষা করবে। যদি তার কোনো বিপদ থাকে তদন্ত করবে, সেটা ভিত্তিতে তার নিরাপত্তার ব্যবস্থাও আইনে নেবে। তো আমরা একটু আইনের ভিত্তিতেই দেখার চেষ্টা করি যে এটা আসলে কোন ধারায় এবং কী ধরনের অপরাধ। আর যখন কেউ এই ধরনের হুমকির শিকার হবেন তখন তিনি কি করবেন, বা হুমকি পরে আইনের আশ্রয় নিলে তারপরেও হুমকির শিকার হলে সেক্ষেত্রে কি হতে পারে, একটু বিস্তারিত জানবো। কারণ এই বিষয়গুলো এখন ঘটছে, আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। আইনের আশ্রয় নেওয়ার কারণে হুমকি দেওয়া কেমন অপরাধ? এটা আসলে ফৌজদারি অপরাধ এবং দণ্ডবিধি অনুযায়ী শাস্তি রয়েছে। মামলা করার কারণে বাদীকে হুমকি দেওয়া একটি গুরুতর ফৌজদারি অপরাধ। বাংলাদেশের দণ্ডবিধি 1860 সালের 506 ধারা অনুযায়ী যে কোনো ধরনের ভয়ভীতি বা প্রাণনাশের হুমকি প্রদর্শন শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া সাক্ষীকে হুমকি দিলে তা মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এর 14 ধারা অনুযায়ীও দণ্ডনীয়। তো তাহলে এটা দুইটা ধারায় রয়েছে। এ বিষয়ে করণীয় কী? প্রথমে হচ্ছে থানায় একটি জিডি করা, সম্ভব হলে এফআইআর মানে মামলা দায়ের করা। আর 107 ধারায় মামলা। যদি ক্রমাগত হুমকিতে থাকেন, মানে একবার হুমকি দেন, তারপরে আবারও হুমকি দেন, আবারও হুমকি দেন, তাহলে 107 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা যায়। এই সুরক্ষাটাও রয়েছে আইনিভাবে। তাহলে আইন তাকে এখানে স্পষ্ট আশ্রয় দিচ্ছে। আইনে আশ্রয় গ্রহণকারীকে হুমকি দেওয়ার শাস্তিটা কি, এটা আমরা একটু জানব। এখানে সাক্ষী ও বাদীর সুরক্ষার কথা বলা হয়েছে। আইন অনুযায়ী কোনো মামলার বাদী বা সাক্ষীকে হুমকি বা ভীতি প্রদর্শন বা বল প্রয়োগ করে তদন্তে বিঘ্ন সৃষ্টি করলে সেটা ফৌজদারি অপরাধ হবে এবং এর শাস্তি হচ্ছে দণ্ডবিধি 506 ধারা অনুযায়ী। অপরাধের ধরন অনুযায়ী হুমকিকারীর সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এটা বিচারকের এখতিয়ার, তিনি বিচার করবেন যে এখানে শুধু 2 বছরের জেল দিলেই হবে নাকি তাকে আর্থিক দণ্ডও দিতে হবে। দীর্ঘ প্রায় 17 বছরের অন্ধকার যুগ পেরিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। তরুণ হয়তো বয়সে না, কিন্তু আমাদের কাছে আসলে তরুণ। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি দেশের হাল ধরেছেন। তিনি বলেছেন নবীজির ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আইনের শাসন দিয়ে হচ্ছে আমাদের দেশ চলবে। তো আইনের শাসনটাকে নিশ্চিত করতে গেলে আমাদের আইনের শাসন গ্রহণকারীর নিরাপত্তাও নিশ্চিত করতে হবে এবং আইনের শাসন গ্রহণ করার ফলে যাতে কেউ আরও বেশি করে ভালনারেবল, ভুক্তভোগী হয়ে না পড়ে, এই বিষয়টা রাষ্ট্রকে দেখতে হবে। এইটা যদি রাষ্ট্র দেখে, স্থানীয় প্রশাসন, পুলিশ, তাহলে হচ্ছে যেই বৃহত্তর চাওয়া যে একটি ন্যায়ানুগ সমাজ গঠন, তারেক রহমান সেটা করতে সক্ষম হবেন। নয়তোবা কিন্তু সেটা সম্ভব হবে না, আমাদের স্বপ্নগুলো হারিয়ে যাবে। আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন থাকা উচিত এবং কেউ এই ধরনের অপরাধে জড়িত থাকলে রাষ্ট্রকে অন্তত ভয় করা উচিত এবং স্তিমিত হওয়া উচিত, অপরাধের জন্য শাস্তি প্রার্থনা করা উচিত।